স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা, ভালো। তোমাদের তো আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু? স্যার নতুন রুটিন তো পাইনি আমরা, মানে বলছিল 17 তারিখের পরে শুরু হবে, ওইটা এখন পাই। রুটিন এখনো হয় নাই তোমাদের? আমরা তো ডিটি রোস্টার পেয়ে গেলাম। দাঁড়াও আমি দেখে বলছি তোমাদের। তোমরা এটা তো তোমরা জানার কথা। দাঁড়াও দেখি। তোমাদের তো ডিটি রোস্টার হয়ে গেছে, তো তোমরা এখনো জানো না কবে পরীক্ষা। এটা কেমন কথা? সিআর জয়েন করছো তোমাদের? সিআর জয়েন করছো তোমাদের? সিআর কে? শফিউদ্দিন না? হ্যালো, স্যার আছে স্যার, শফিউদ্দিন, রক্তিম, সুস্মিতা এখনো জয়েন করে না ভাই। ওরা কেউই জয়েন করে না এখনো? বাজে কত? তোমরা এখন কোথায়? ঢাকার বাহিরেই অবস্থান করছো না কাছাকাছি আছো লোকজন তোমরা? আচ্ছা, ঢাকার বাইরে আছি এখনো। ঢাকার বাহিরে না? তো আমি যেরকম শুনলাম ছেলেপেলেরা ক্যাম্পাসের বাহিরেই অবস্থান করছে, হল খুলে না দেওয়ার কারণে। না স্যার, 5 তারিখে হল খুললেও তো আমাদের জন্য না, ওটা শুধুমাত্র ফোর্থ ইয়ার এবং মাস্টার্স এর জন্য। এটা তো স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু অনেক ছেলেপেলে যারা তোমার কি বলে বাড়িতে অবস্থান করছে না, ঢাকায় চলে আসছে, এরকম অনেকেই নাকি ক্যাম্পাসে হল যেহেতু বন্ধ, আশেপাশে মেসে থাকছে। এরকম মিটিং এ সেদিন টিচাররা কথা বলছিল, একাডেমিক কাউন্সিলের মিটিং এ। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, কেউ বলছো? কিছু বলতে চাচ্ছ? হ্যালো হ্যালো। ওকে। তো মোটামুটি তোমরা যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ার, ওরা যার যার বাড়িতেই অবস্থান করছো, তাই না? বেশিরভাগই। স্যার আমাদের এক্সাম ডেটটা কি বলা যাবে কবে থেকে? হ্যাঁ, বলা যাবে। তোমরা জানো না? না স্যার, এক্স্যাক্টলি জানি না। টেন্টেটিভ কি জানো তোমরা? 17-24। স্যার আমরা জানি যে আমাদের 18 তারিখ থেকে শুরু হবে আর কি। কোন মাসের 18 তারিখ থেকে? আগামী মাসের। মানে 18-10 থেকে? জি স্যার। না, এরকম তো না। থার্ড ইয়ার তাহলে কবে শুরু? কালকে হুমায়ুন তো বললো যে তোমাদের 20 তারিখ থেকে, সেকেন্ড ইয়ার 17 আর থার্ড ইয়ার। না না, তোমাদের ইস্যু কোথায়? সিআর কোথায়? জি স্যার, আছেই।
সিয়াররা জয়েন করেছো? জি স্যার। আচ্ছা, তো আমি ওয়ালাইকুম আসসালাম। আমাদের কাছে এই তোমাদের পরীক্ষা কমিটির যে একটা চিঠি পেলাম, সে অনুযায়ী দেখা যাচ্ছে, দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ সে অনুযায়ী দেখা যাচ্ছে 6 তারিখ থেকে তোমাদের, না না, এটা হ্যাঁ 6-10 তারিখ থেকে কেমন স্যার সময়। ওটা ছিল স্যার। তারপরে স্যার আমরা ডিপার্টমেন্টে গিয়েছি, তো আমরা চেয়ারম্যান স্যারকে বলেছিলাম স্যার, কারণ হচ্ছে একটু অনেক কম সময়ের মধ্যে সেটেল হওয়া তো স্যার একটু সম্ভব না, কারণ অনেকে বাইরে আছে, একটু আসার সময় দিতে হবে, একটু এই জন্য স্যারকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যাতে পেছানো হয়। তো স্যার আমাদের রিকোয়েস্ট শুনেছিলেন এবং উনি বলেছেন যে তাহলে সবার পরীক্ষা, সব ব্যাচের পরীক্ষা 17 তারিখে পরে চলে যাবে, পূজার পরে। এটা স্যার তাই? বলেছেন। জি স্যার, তাহলে প্রত্যেকটা ব্যাচের পরীক্ষা স্টপ করে দিয়েছেন। তাহলে এটা নতুন রুটিন হবে? হ্যাঁ স্যার, একদম মানে সবার সব ব্যাচে একদম প্রথম থেকে সুন্দর করে একটা রুটিন হবে। আর স্যার পূজার মধ্যেও পরীক্ষা করেছিল, এজন্য হিন্দু কয়েকজন স্টুডেন্টও গিয়েছিল ডিপার্টমেন্টে সব ব্যাচ থেকে। হ্যাঁ, এখানে আমরা দেখলাম আমাদের পরীক্ষা কমিটির চেয়ারম্যান যেটা আমাদেরকে ইনভিজিলেশন লিস্ট দিয়েছে, সেখানে 6 তারিখ, অক্টোবরের 6 তারিখ ছিল জিওমরফোলজি 1, অক্টোবরের 10 তারিখ ছিল রুরাল জিওগ্রাফি 2, তারপরে অক্টোবরের 14 তারিখ ছিল জিওগ্রাফি অফ ন্যাচারাল রিসোর্সেস, তারপরে তোমার 21 তারিখ ছিল, অক্টোবরের 21 তারিখ ছিল বাংলাদেশ ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, 25 তারিখ ছিল বাংলাদেশ হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, 30 অক্টোবর ছিল কোয়ান্টিটেটিভ টেকনিক্স ইন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, তারপরে নভেম্বরের 3 তারিখ ছিল ইকোনমিক জিওগ্রাফি 2, তারপরে 7 তারিখ নভেম্বরের ছিল 7 তারিখ জিওগ্রাফিক থটস অ্যান্ড কনসেপ্ট 301, আর 302 হচ্ছে নভেম্বরের 11 তারিখ। জি স্যার, এটা রুটিন করা হয়েছিল কিন্তু এটা চেঞ্জ করা হবে। এটা তোমরা পেয়েছিলা? জি স্যার, আমরা পেয়েছিলাম। ওকে, ঠিক আছে, এই মুহূর্তে আমার কাছে এটাই আছে, আমি এটাই তোমাদেরকে বললাম, তোমরা জেনে নিও, নতুন কোনো রুটিন আমি পাইনি। জি ঠিক স্যার। আছে, তাহলে তো তোমরা জানো, না জানার তো কথাই না। এখন দেখো পরবর্তী কি তোমাদের চেঞ্জ হয় কি বা কি কি ব্যাপার সব। ওকে, তাহলে তোমাদের কি পুরো পুরো পরীক্ষাই চেঞ্জ হবে, নাকি 14 তারিখের আগ পর্যন্ত পরীক্ষাগুলো চেঞ্জ হবে? কিরকম ডিসিশন? স্যার 17 তারিখে আগ পর্যন্ত কোনো পরীক্ষা হবে না, কারণ পুজোর অফিসিয়াল ছুটি হচ্ছে 15 তারিখ পর্যন্ত। এরপর 19 তারিখ 20 তারিখ লক্ষ্মী পূজা, এই জন্য মানে 20 তারিখে আগ পর্যন্ত পরীক্ষা না হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু স্যার বলেছে 17 তারিখ পর্যন্ত আর কি। তোমাদের 18 তারিখ মনে হয় আমাদের রুটিন পড়ছে, প্রথম রুটিন। হ্যাঁ স্যার, 18 তারিখ পড়তে পারে। তুমি বলতেছো পড়তে পারে, তোমার বন্ধু বলে যাচ্ছে পড়েছে, স্যার আমরা কোনটা? তো শিওর না, স্যার আমাদের এখনো কিছু আমাদের জানা এখনো শিওর বলে নাই, বলছে 18 স্যার তারিখ থেকে গতকাল শুরু হুমায়ুন হইতে স্যার পারছে, এরকম বলছিল বলছে। যে 18 তারিখে থার্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে প্রথমটা। ওকে, ঠিক আছে, যেটাই হোক এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমি দেখতেছি যে ক্যালেন্ডারে, এই 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে 12, 13, 14 এই 3 দিন হচ্ছে নীল কালির দাগ, তার মানে ক্লাস বন্ধ কিন্তু অফিস খোলা। 15 তারিখ, 16 তারিখ শুক্র শনিবার, 15 তারিখ মনে হয় এই যে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা আছে, সেটা ওই শুক্রবারে পড়ে গেছে। 17, 18 তারিখে নীল কালির দাগ, ওই সময় ক্লাস বন্ধ থাকে কিন্তু অন্যান্য অফিসিয়াল কার্যক্রম চলে। 19 তারিখে লাল কালির দাগ, এটা কিছুটি নিজে দেখলে ডিটেলস বোঝা যাবে। 20, আর 21 লক্ষ্মী তারিখ পূজা। আবার, হ্যাঁ 20, 21 তারিখ আবার নীল কালির দাগ। তো যাই হোক, তোমরা হয়তো ডিসিশন জেনে যাবা, তোমরা পরীক্ষা কমিটির যে কি বলে আছে তাদের সাথে যোগাযোগ রাখলে জেনে যাবা। ওকে, তো এখন তোমরা কতজন জয়েন করেছো? 74। হ্যাঁ, তো আজকে তোমাদের আমরা কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি বা কি ব্যাপার স্যাপার বলো তো? তোমাদের তো ক্লাস শেষ হয়ে গিয়েছে, তোমাদের প্রিপারেশন কেমন? রেসপন্স করতে হবে। জি স্যার, ভালো স্যার। গুড, ভেরি গুড, শুনে খুব ভালো লাগলো। তো তোমরা যেহেতু এখন পরীক্ষা চলে আসছে, পরীক্ষার ক্লাসের সময় যতটুকু অ্যাটেন্টিভ ছিলা, এখন তো পরীক্ষার কারণে মনোযোগী হতেই হবে। তো প্রিপারেশন যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো তোমাদের কি কোনো কিছু বুঝার আছে কিনা। জি আমি স্যার। যা পড়িয়েছি এতে তোমাদের কি সমস্যা, কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে বা কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করি।
তারপরে আমি আমার মতো আবার তোমাদেরকে একটু রিভিউ করার চেষ্টা করব। স্যার পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা জানতে পারলে ভালো হতো স্যার। প্রশ্নের প্যাটার্নটা খুব সম্ভবত এরকম ছিল যে 90 মিনিটের পরীক্ষা হবে। হ্যাঁ, 90 মিনিটের পরীক্ষায় 6টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে স্যার নাম্বার কি সবগুলো প্রশ্নের সমান পরীক্ষার থাকবে? টাইম, হ্যাঁ, পরীক্ষার টাইম হচ্ছে 90 মিনিটস। 6 questions will be appeared in your question paper and you have to commit answer for 4 questions and all questions are of equal marks. এই হচ্ছে তোমাদের কোশ্চেনের ব্যাপার। এখানে আমার একটা কোশ্চেন ছিল। কোনো গ্রুপ থাকবে না, সেকশন এ সেকশন বি এরকম থাকবে না। হ্যাঁ বলো। স্যার আমাদের একটু সাজেশনটা দিলে ভালো হয়। কিরকম সাজেশন, কে বলছো এটা? বলো, কে একটু নাম বলো, কে সাজেশনের কথা বললা? স্যার আমি রাজু আহমেদ স্যার। হ্যাঁ, কি সাজেশন চাও বলো? স্যার এই আপনি যা পড়াইছেন স্যার কি ধরনের কোশ্চেন আসতে পারে যদি একটু কি ধরনের বলতেন। প্রশ্ন আছে সেটা তো বলেই হলো, এই যে এরকম। আর তোমরা থার্ড ইয়ারে পড়ো, তোমরা তো জানো এখানে ইউনিভার্সিটিতে তো সাজেশন বলে কোনো কথা নাই। তাহলে তো আর ইউনিভার্সিটি না, তাহলে স্কুল কলেজ হয়ে যায়। ইউনিভার্সিটি তো এরকম, যদি তোমরা প্রশ্ন করো ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে এই প্রশ্ন যে শুনবে সেও তো তাহলে তো একটা নেগেটিভ ধারণা পোষণ করবে ইউনিভার্সিটি সম্পর্কে, যে ইউনিভার্সিটিতে পড়ে সে আবার সাজেশনের কথা জিজ্ঞেস করে। ব্যাপারটা এরকম না। তবে তোমাদের যে যে টপিক গুলো পড়ানো হয় ওই টপিক গুলোর মধ্যে থেকে টিচাররা সাধারণত প্রশ্ন করে থাকেন। তারপরে পরীক্ষা কমিটি আছে, তারা ওইখানে মডারেশন করেন, তারা ওগুলার ফিজিবিলিটি স্টাডি করেন, নানা চিন্তা ভাবনা করে তারাও ওইখানে তাদের ইনপুট দেওয়ার চেষ্টা করেন। এইভাবে করে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলা ফাইনালাইজ হয়। হ্যাঁ, তাহলে তোমাদের যেটা করতে হবে ওই স্কুল কলেজে যেরকম চিন্তা করেছ, নাও ইউ আর an university student, you have to think in a broad way. So what questions you can ask to your teacher is that if there is anything, remain unpending, if there is anything is difficult for you to understand, you can ask. স্যার হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার লোকালাইজেশন ইকোনমিক্স আর আরবানাইজেশন ইকোনমিক্স এই দুইটা আসলে বলতে কি বোঝায় স্যার? ওকে, লোকালাইজেশন তো তোমরা বোঝো। আমরা যদি জিওগ্রাফিক স্কেলের কথা আমরা চিন্তা করি, জিওগ্রাফিক স্কেল তোমরা জানো যে লেভেল অফ অবজারভেশন আমরা চিন্তা করি, তাই না? লেভেল অফ অবজারভেশন আমরা কিরকম চিন্তা করি? আমরা যদি এটাকে কি বলে, এই দুইটা অ্যাপ্রোচ আছে, একটাকে বলা হয় ইন্ডাকটিভ আর একটা হচ্ছে ডিডাকটিভ। One approach is that you can start from micro level and you can move towards macro level. That is one approach. Another one is you can start from macro and you can come down towards micro level. মানে তুমি একটা বৃহৎ পরিসর থেকে শুরু করে একদম ক্ষুদ্র স্কেলে যেতে পারো, এটা। আবার ক্ষুদ্র থেকে শুরু করে তুমি একদম বৃহৎ স্কেলে যেতে পারো। So local is and that on sort of micro level of observations. Then it can be regional, it can be it can be local, it can be country, local, country, regional, then global, এরকম হয়। অনেক সময় আমরা বলি রিজনালের পরে আমরা কন্টিনেন্টালও বলার চেষ্টা করি অনেক সময়। বেসিক্যালি জিওগ্রাফি তোমরা পড়তে যে দেখেছো, জিওগ্রাফিক থটস এন্ড কনসেপ্ট বা অন্যান্য কোর্সে টিচাররা যদি বুঝিয়ে থাকে তোমাদেরকে, যে লেভেল অফ অবজারভেশনকে আমরা বলি মাইক্রো ম্যাসো, ম্যাক্রো ম্যাসো এন্ড মাইক্রো। দিস ইজ ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ান ইজ ম্যাক্রো ম্যাসো মাইক্রো। মানে তুমি বড় থেকে শুরু করলা, তারপরে ম্যাসো, তারপরে তুমি একদম ক্ষুদ্রতম স্কেলে চলে গেলা। আবার হতে পারে তুমি ক্ষুদ্র থেকে শুরু করলা, মাইক্রো, দেন কাম টুয়ার্ডস ম্যাসো, দেন অ্যাগেন গো টুয়ার্ডস ডাউন, দ্যাট ইজ ম্যাক্রো ম্যাসো মাইক্রো। ম্যাক্রো হচ্ছে তুমি জানো যে এটা গ্লোবাল লেভেল, তুমি চিন্তা করো। ম্যাসো হচ্ছে রিজনাল লেভেল অ্যান্ড মাইক্রো হচ্ছে তোমার লোকাল লেভেল। সো লোকালাইজেশন ইকোনমিক্স এন্ড আরবানাইজেশন ইকোনমিক্স বলতে এই জিনিসটাই বোঝানো হয়েছে, লেভেল অফ অবজারভেশন দিয়ে বলার চেষ্টা করা হয়েছে। তুমি যদি লোকালি চিন্তা করো, দ্যাট ইজ ওয়ান লোকালাইজেশন। হ্যাঁ, ইফ ইউ থিঙ্ক দ্যাট ওয়ান ইজ অ্যান আরবান এরিয়া, that will be urbanization economics. And so this is what actually.
স্যার তাহলে কি তাই না? একটা মানে আরবানাইজেশন ইকোনমি কি স্যার লোকালাইজেশনের মধ্যেও আসতে পারে? আসতে পারে, তুমি যদি মনে করো সেটাও আসতে পারে। তুমি যদি ব্রডলি চিন্তা করো, তাহলে গ্লোবালি চিন্তা করো, দেন আরবানাইজেশন ইকোনমি অলসো ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ লোকালাইজেশন ইকোনমি। স্যার আর স্যার এটা একটু যদি এক্সাম্পল দিয়ে বুঝাইতে তাহলে আর একটু ক্লিয়ার হতো না, ওকে, লোকালাইজেশন আর আরবানাইজেশন। আমি আসবো। নেক্সট আর কে কে আছো? নেক্সট আর স্যার, ক্লাস্টারিং আর অ্যাগ্লোমারেশন দুইটা কি একই জিনিস? ইয়া, কি বলে, ক্লাস্টারিং আর অ্যাগ্লোমারেশন ইজ সামহাট সেম ইন ওয়ান সেন্স। স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলো। স্পেশাল ইন্টারেকশন এক জায়গার লোকেশন থেকে আরেক জায়গার লোকেশনের কি ডাইনামিক ফ্লো প্রসেস এরকম একটা ব্যাপার আসছিল, এই জিনিসটাকে আমি এডওয়ার্ড উলম্যানের স্পেশাল ইন্টারেকশন মডেল দিয়ে ডিসক্রাইব করবো যদি এরকম কোনো কোশ্চেন আসে হ্যাঁ, আর কি? ইউ ক্যান। আচ্ছা, এটা একটু যদি এক্সপ্লেইন করতেন, মানে সবার কোশ্চেন যখন বলবেন আর কি আমি একটু তাহলে একটু ওকে, ক্লিয়ার হ্যাঁ, হয়ে। ওকে, নেক্সট। আর এটার সাথে স্যার আরেকটা জিনিস ছিল যে স্পেশাল প্রাইসিং পলিসি এরকম কিছু, মানে আপনি যখন ক্লাস নিচ্ছেন এরকম কিছু আর কি শুনি নাই আমি, বা এরকম মেনশন করছেন কিনা আমার খেয়াল নাই ঠিক, তো ওইটাও যদি একটু ক্লিয়ার হইতো, স্পেশাল প্রাইসিং পলিসি। ওকে, নেক্সট। নেক্সট। আর কার কি প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নাই তোমাদের কাছে? ওকে, তাহলে চলো আমরা প্রথমে চলে যাই। তোমাদের যে বন্ধু কে আবির প্রশ্ন করেছিল না, কে প্রশ্ন করেছিল? জি স্যার, আবির স্যার। লোকালাইজেশন ইকোনমি এন্ড তোমাদের ছবি আসে না কেন? তোমার সবসময় ইয়েতে ছবি রাখবা, পিকচার রাখবা, তোমাদের পাসপোর্ট সাইজের পিকচার রাখবা, তাইলেই হবে। স্যার পিকচার তো ছিল, আসে কিন্তু কেন জানি আসতেছে না, আসে না? অনেকেরই আসতেছে না। ওকে, এখন এটা আমি তোমাদেরকে খুব সম্ভবত ওই কি পড়াতে যে লোকালাইজেশন এন্ড আরবানাইজেশন ইকোনমি পড়িয়েছিলাম, এটা খুব সম্ভবত তোমাদেরকে ইসে পড়াতে যে কি বলে, স্পেশাল স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ ইকোনমিক ফাংশনস, এটা পড়াতে যে আমি তোমাদেরকে বলেছিলাম, তাই না? জি স্যার। ওকে, তো এখন এই আবিরের প্রশ্নের প্রেক্ষিতে তোমরা কে এর সাথে শেয়ার করবা বলো? তোমাদের তো এখন প্রিপারেশন আছে। আবির জানতে চাচ্ছে যে লোকালাইজেশন ইকোনমি আর আরবানাইজেশন ইকোনমির ব্যাপারটা কিভাবে ক্লিয়ার হবে, কে বলবা বলো? এখন তোমাদেরকে শেয়ার করতে হবে, শেয়ার না করলে তো হবে না। তোমাদের এই কে রেজাল্ট কাদের কাদের ভালো তাদের মধ্যে থেকে শেয়ার করো, বলো, তারপরে আমি বলছি এগুলা। বলো, শেয়ার করতে হবে তো, শেয়ার না করলে তো হবে না। ওকে, আমি কি পড়েছি তার নোটস বের করো এখন সবাই। বের করেছো? আবির, আবির আছো? আবির কি শুনছো আমার কথা? জি স্যার, জি স্যার, শুনছি। হুম, ওকে, তো তুমি তো ক্লাস করেছো তাই না? জি স্যার। ওকে, তো কি আমি কি পড়েছিলাম, ওইখানে কি আছে সেটা একটু বলো তো। ও, আছে কিছু তোমার কাছে? জি স্যার, আছে স্যার। আচ্ছা, তাহলে দেখো, ওইখানে আমরা যে অ্যাগ্লোমারেশন ইকোনমির কথা বলেছিলাম তাই না? অ্যাগ্লোমারেশন ইকোনমি বলতে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিস অফ স্কেল। ইকোনমিস অফ স্কেল বলতে তোমরা কি বোঝো বলো তো? ইকোনমিস অফ স্কেল বলতে আমরা কি বুঝেছি, এটা বলতে কি বোঝায় এখানে, যদি সহজ বাংলায় বলো।
ছেলেপেলেরা একটু ক্লিয়ার না হলে তো হবে না। বলো, কেউ একজন বলো যে কি কি বুঝো। আমি কি এগুলা তোমরা দেখেছো না? আমি যখন পড়িয়েছি তখন তো তোমাদের ছিল এগুলা। ওটা দেখে তোমরা একটু বলার চেষ্টা করো। ইকোনমিস অফ স্কেল এইটার আন্ডারেই খুব সম্ভবত, সো ফার আই ক্যান রিকল, I have tried to, discuss regarding economies of scale, means urbanization economies and localization economies. Means in agglomeration economies, we have seen there are two types. One is the localization economies and another one is urbanization economies. So তোমরা দেখো আমি যে পড়িয়েছি তোমাদের রেকর্ডে কি আছে সেটা থেকে আমাকে একটু বলার চেষ্টা করো, তাহলে আমার জন্য সুবিধা হয়। মানে এখন আমি আবার নতুন করে কোথা থেকে কি পড়িয়েছি আমাকে আবার সেইখান থেকে খুঁজে বের করতে হবে। তোমাদের কাছে আছে না আমি যা পড়িয়েছি? শুনছো আমার কথা? জি স্যার, স্যার আছে, কিন্তু স্যার এটা কোন পার্টে এক্স্যাক্টলি ওটা মানে বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই যে আমি তো বললাম ইকোনমিক্স অফ স্কেল পড়াতে যে তোমাদেরকে বলেছিলাম। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, কই, সরি, হ্যাঁ তোমরা আমাকে দেখতে পাচ্ছ। ওকে, তো এখন তো এরকম করে বললে তো আমি কিছু বুঝবো। হ্যাঁ, প্রশ্ন করলা কিন্তু তোমাদের কি করিয়েছি ম্যাটেরিয়ালস। হ্যাঁ, কে যেন বলতে চাচ্ছে, বলো কে? Economics of scale can be defined as the reduction in average cost of production that occur as the business increases its scale of production. Average ভেরি cost, গুড, ভেরি গুড, ভেরি গুড, খুবই চমৎকার একটা কি বলেছে ও অ্যান্সার দিয়েছে। তুমি আবার একটু বলো তো, সবাইকে বলো, এই sir, সবাই একটু ইয়া করার চেষ্টা করো। হ্যাঁ বলো কে, ও খুব সুন্দর করে বলেছে। হ্যাঁ বলো। economics of scale হচ্ছে the reduction in average cost of production that occur as a business increases its আস্তে আস্তে scale আবার of বলো। production. হ্যাঁ বলো, রিডাকশন ইন, Average cost of production. হ্যাঁ মানে average cost যখন কম হ্যাঁ, হয়, না তোমার মানে ব্যাখ্যার দরকার নাই, production তুমি বেড়ে অতটুকুই যায়। বলো। হ্যাঁ, ইকোনমিক্স অফ স্কেল বলতে বোঝাচ্ছে রিডাকশন ইন অ্যাভারেজ কস্ট অফ প্রোডাকশন, তারপরে That occur as a business increases its scale of production. অ্যাজ এ বিজনেস Increases its scale of production. অফ প্রোডাকশন। ওকে, আমি চাচ্ছিলাম তোমাদেরকে লিখে দেখাইতে, আমার মনে হয় আমার এখানে সম্ভব হবে না। কিন্তু তোমরা কি শুনতে পাচ্ছ? তুমি আরেকটু বলো, তাহলে সবাই শোনো। আমি এরপরে আবিদকে জিজ্ঞেস করব যে আবিদ কি এটা শুনতে পাচ্ছে কিনা। হ্যাঁ, তুমি বলো একটু। The reduction দা রিডাকশন না, মানে ইকোনমিক্স অফ স্কেল ইজ, বলো রিডাকশন ইন, বলো। um, reduction in average cost হ্যাঁ, of production গুড। that occur as a business increases হ্যাঁ, হ্যাঁ, its scale of production. ভেরি গুড। ওকে, আবিরকে আমাকে যে প্রশ্ন করেছিল তার নাম কি? আবির? জি স্যার। ওকে, তুমি কি বুঝতে পেরেছো ও কি বলতে চেয়েছে? জি স্যার। তুমি কি নোট করতে পেরেছো? নোট করতে পেরেছো? তোমার তোমার বান্ধবীর যে কথাটা বললো এটা কি নোট করতে পেরেছো? না স্যার। তাই নোট না হলে কেমন হবে? তাহলে আমি বলি, তুমি শোনো। আর কে, যে কে যেন কে রেসপন্স করছিল তার নামটা একটু বলো তো। ফারজানা। ফারজানা। ওকে, ফারজানা যেটা বলেছিল যে ইকোনমিক্স অফ স্কেল মিনস reduction in average cost of production that occur as a business increases its scale of production. ভালো বাংলায় যদি বলতে হয় তাহলে কি বলতে হবে, যে কোনো উৎপাদনের কি হচ্ছে যে গড় ব্যয়, যেটা অ্যাভারেজ কস্ট, হ্যাঁ, সেটার কি হচ্ছে কমে কমে আনা বা কমে যাওয়া, যেটা হয় সাধারণত কি হচ্ছে বিজনেসের প্রোডাকশন বাড়ার সাথে সাথে, উৎপাদন বাড়ার সাথে সাথে। এটা তো আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা যদি মনে করতে পারো। আমরা ওই যে প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যাপ্রোচে ওয়াইল ডিসকাসিং ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি আমরা কিন্তু জেনেছিলাম যে দেয়ার আর থ্রি অ্যাপ্রোচেস টুগেদার নেমড অ্যাজ আমব্রেলা অ্যাপ্রোচ। ওয়ান ইজ লিস্ট কস্ট অ্যাপ্রোচ, one is profit maximization approach, another one is market area analysis.
Under profit maximization approach, we have seen considering two components, one is average cost, another one is average revenue. এটা দেখে আমরা কিন্তু ফিগার ড্র করে দেখার চেষ্টা করেছিলাম যে প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যাপ্রোচে ইন্ডাস্ট্রি কোথায় লোকেট করলে আমরা সবচেয়ে বেশি প্রফিট পাবো এবং কোথায় গেলে আমরা মার্জিনাল প্রফিট পাবো। ওইখানে যে দুইটা কম্পোনেন্টস নিয়ে আলোচনা করেছিলাম, অ্যাভারেজ কস্ট এবং অ্যাভারেজ রেভিনিউ, while drawing these two curves we have seen their nature is totally different. অ্যাভারেজ কস্ট এবং অ্যাভারেজ রেভিনিউ এর কি তাদের যে নেচার সেটা ডিফারেন্ট। কিরকম? অ্যাভারেজ কস্ট অলওয়েজ ইট স্টার্টস ফ্রম কি হাই স্কেল, ম্যাক্সিমাম স্কেল থেকে শুরু হয় and gradually it comes down, whereas average revenue it starts from একদম lowest scale, lower scale, and as time passes away it increases up to certain level, তাই না? এটা আমরা বলেছিলাম না যে অ্যাভারেজ স্যার। কস্টটা সবসময় কি হয়, আমরা যদি কোনো একটা প্রোডাকশনে যাই তাহলে প্রথমে অ্যাভারেজ কস্ট কি হবে, ম্যাক্সিমাম হবে, সবচেয়ে বেশি হবে, তারপরে আস্তে 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 অ্যাভারেজ কস্টটা কমে আসবে। অ্যাভারেজ রেভিনিউ এর ক্ষেত্রে কি হবে, সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট থেকে শুরু হবে, তারপরে আস্তে আস্তে অ্যাভারেজ রেভিনিউ বেড়ে যাবে। সো ইকোনমিক্স অফ স্কেল বলতে কি বোঝানো হয়েছে এখন এই সংজ্ঞা থেকে তোমরা, মানে ও যেটা বলেছে definitely that is not her own speech, she has collected from somewhere else and she has shared with us. So this is a very easily says us what do we mean by economics of scale. Is that clear to you all? তোমাদের সবার কাছে কি এটা ক্লিয়ার হয়েছে? ইকোনমিক্স অফ স্কেল আমরা যদি বাংলায় বলি, আসলে ইকোনমিক্স বলতে মিতব্যয়িতা বোঝানো যেতে পারে। আমার ভাষ্য মতে ইকোনমিক্স বলতে এখানে মিতব্যয়িতা। তো ইকোনমিক্স অফ স্কেল হচ্ছে রিডাকশন ইন অ্যাভারেজ কস্ট অফ প্রোডাকশন দ্যাট ওকার অ্যাজ এ বিজনেস ইনক্রিজেস ইটস স্কেল অফ প্রোডাকশন, তাই না? একটা বিজনেসের যদি কি হচ্ছে উৎপাদনের মাত্রা বেড়ে যায় তাহলে কি হয়, তার প্রোডাকশন কস্ট বাড়ে না কমে? কমে যায় স্যার। কমে যায়, এই তোমরা জানো। তাহলে সেটাই কি বলা হচ্ছে এখানে আসলে ইকোনমিক্স অফ স্কেল। তো এইগুলা তো তোমরা এগুলাকে সামারাইজ করবা, সাম আপ করবা, আমরা তো তোমাদেরকে একটু মানে অন্য অ্যাঙ্গেলে পড়াবো। তো গুড, কি জানে জাইমা না কি জানি নাম বললা? Farjana. Okay, good, Farjana. So Farjana, she has attempted very nicely to understand what do you mean by economies of scale. Okay, I think this is clear to you all. So under these, I think economies of scale, we have tried to explain regarding urbanization economies and agglomeration economies. And one of your another friend, she has asked me whether agglomeration and concentration or something are is same like. I'm going to say yes, it is somewhat same in some extent. So agglomeration and clustering clustering, yes, a clustering. Okay, so in some extent both are same like, but there are little differences. Okay, so most important economies of scale for urban economies is called agglomeration. তোমরা আরবান ইকোনমিতে যদি দেখো তোমরা তাহলে তোমরা কি দেখবা, আরবান ইকোনমিতে কি অ্যাগ্লোমারেশন দেখতে পাই না আমরা, নাকি সবকিছু স্ক্যাটার দেখতে পাই? বলো, শহর নগরের কথা চিন্তা করো আর গ্রামের কথা চিন্তা করো। ইকোনমি দ্যাট ইজ ইন আরবান এরিয়াস, আমরা এটাকে আরবান ইকোনমিক্স বলতে পারি। তো আরবান ইকোনমিক্স ইজ কল্ড অ্যাগ্লোমারেশন, মানে এটা বলেছে ইম্পর্টেন্ট ইকোনমিক্স অফ স্কেল ফর আরবান ইকোনমিক্স ইজ কল্ড অ্যাগ্লোমারেশন। কারণ আরবানে কি তোমরা যদি কোনো কথা সার্ভিসের কথা চিন্তা করো বা কোনো কি হচ্ছে প্রোডাক্টের কথা চিন্তা করো, এগুলা কনসেন্ট্রেশন কি আরবান ইকোনমিতে বেশি দেখতে পাও নাকি রুরাল ইকোনমিতে দেখতে পাও? আরবান ইকোনমিতে বেশি। হ্যাঁ, আরবানে বেশি। ভেরি গুড, আরবান ইকোনমি। যেমন তুমি যদি বই খাতা কিনতে যাও, নীল খেতে গেলেই হয়ে যায়, এত বেশি সব এক জায়গায় পুঞ্জীবিত হয়েছে, কি নাই তুমি যা যেতে পেতে চাও। তুমি ড্রেস কিনতে চাও, নিউ মার্কেটে গেলেই তুমি যা চাও সব তুমি পাবা। তারপরে আবার পাশেই আছে আবার অন্যান্য কি হচ্ছে তোমার ডেইলি নিডস যেগুলো দরকার নিউ মার্কেটের পিছনে, সেখানে সবগুলো আছে। মানে এমন কোনো জিনিস নাই যেটা তুমি পাবা না, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি দে আর গ্যাদারিং টুগেদার, মানে তারা কনসেন্ট্রেটিং ইন এ সার্টেন পয়েন্ট, রাইট প্লেস। এইটাই কি বলা হচ্ছে অ্যাগ্লোমারেশন। এবং এখানে বলেছে যে আরবান ইকোনমিক্স এর কথা বলেছে, সেখানে ইম্পর্টেন্ট ইকোনমিক্স স্কেল ফর আরবান ইকোনমিক্স ইজ কল্ড অ্যাগ্লোমারেশন।
আরবান ইকোনমিতে অ্যাগ্লোমারেশন আছে সেটা বলছি, এন্ড অ্যাগ্লোমারেশন ইকোনমি এক্সিস্ট ওয়েন প্রোডাকশন ইজ চিপার বিকজ মোর অ্যাক্টিভিটি ইজ গোয়িং অন নিয়ার বাই। তাহলে প্রোডাকশন চিপার হবে কেন? তুমি কি জানো নিউ মার্কেটে বা নীল খেতে তুমি যেই জিনিসটা কিনতে যাবা তার দাম বাংলাদেশে অন্যান্য জায়গা থেকে বেশি হবে না কম হবে বলো তো? কম হবে স্যার। তোমাদের এক্সপিরিয়েন্স থেকে বলো, তোমরা কি কমে পাও না বেশি পাও? স্যার বা কম। মেয়েরা আছো ছেলেরা আছো নিউ মার্কেটে জিনিস কিনতে যাও, তোমরা চিন্তা করো তো তোমরা যে সকল ড্রেস গুলো কিনতে চাও, একটা হচ্ছে যে তুমি এক্সেপশনাল জিনিস কিনতে চাও, দ্যাটস ডিফারেন্ট ওয়ান। ইন জেনারেল আমরা চিন্তা করব যে একটা জেনারেল আইটেম তুমি যদি নিউ মার্কেট থেকে কিনতে চাও তার দাম কিরকম হবে আর অন্যান্য জায়গায় গেলে তার দাম কিরকম হবে? ডেফিনেটলি চিপার, রাইট? জি স্যার। Okay, see that is what urban, agglomerations, urban economics এর কথা বলা হচ্ছে. So an agglomeration economy exists when production is cheaper because more activity is going on nearby মানে একটা কাছাকাছি থাকে। এখন তুমি যদি মনে করো যে স্যার এত দোকান নীল খেতে, এখানে আমি একটা ব্যবসা শুরু করতে চাই, আমি আরেকটা বইয়ের দোকান দিতে চাই, সেটা কি চলবে? ডেফিনেটলি এটা আরো বেশি ভালো চলবে। এভাবেই অ্যাগ্লোমারেট হয়, একটা জায়গায় পুঞ্জীবিত হয়ে যায়। তারপরে টু টাইপস অফ অ্যাগ্লোমারেশন ইকোনমিজ আমরা বলেছি, একটা হচ্ছে লোকালাইজেশন আর একটা হচ্ছে আরবানাইজেশন ইকোনমি। এখন তুমি যখন আমাকে প্রশ্ন করেছো লোকালাইজেশন আর লোকালাইজেশনের আবার এগুলো আসলে তো মানে আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে ব্যবহার করতে যাই সে লোকাল কথাটাকে নানাভাবে ব্যবহার করি। যেমন লোকালাইজ যদি বলি আমি, তো লোকালাইজ মানে হচ্ছে ইটস নট ইউবিকুইটাস। ইউবিকুইটাস মিন্স অ্যাভেলেবল এভরিওয়্যার, whereas localized is not available for everywhere, it is available for a certain place, that is called localized. এই বুঝতে পারছো লোকালাইজেশন লোকালাইজড কথাগুলো যে আমরা ব্যবহার করি। তাহলে এখানে আমরা কিন্তু যে আমরা বলেছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি পড়াতে যে আলফ্রেড ওয়েবারের ইন্ডাস্ট্রিয়াল লোকেশনে আমরা কিন্তু বলেছিলাম যে সে তার এখানে কিন্তু লেবার একটা প্রোডাকশন ইনপুট বলেছে, কিন্তু এই প্রোডাকশন ইনপুটটা লেবারটা এটা ইট ইজ নট ইউবিকুইটাস, এটা বলেছে লোকালাইজড। বলেছে সবকিছু ইউবিকুইটাস, আদার সয়েল ফার্টিলিটি, তারপরে ইউনিফর্ম ট্রান্সপোর্ট, কি বলে isotropic land where transportation cost is equal each and everywhere, which increases with distance and decreases with if the distance decreased. So okay, এটা কিন্তু আরবানাইজেশন সরি ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরিতে আলফ্রেড ওয়েবার বলেছে, এবং সে বলেছে যে লেবার দ্যাট ইজ নট ইউবিকুইটাস, দ্যাট ইজ লোকালাইজড। মানে লেবার তুমি সব জায়গায় পাবা না, কোনো পার্টিকুলার এরিয়াতে পাবা। যে জন্য আমরা বলেছি যে আমাদের দেশে দেখো গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন আমাদের দেশে আসছে, পৃথিবীর অনেক দেশ তারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওইখানে না করে এই সকল দেশে যেখানে লেবার চিপ আছে সেখানে পাঠানোর চেষ্টা করেছে। ওকে, তো লোকালাইজ কথাটা কিন্তু ওইখানে আমরা ব্যবহার করেছি। তো এখানে লোকালাইজেশন ইকোনমিস বলতে যেটা বলা হয়েছে আর আরবানাইজেশন ইকোনমিস, দিস আর দ্য টু টাইপস আন্ডার অ্যাগ্লোমারেশন ইকোনমিস। সো লোকালাইজেশন ইকোনমিস বলতে কি বুঝিয়েছে দেখো, তোমাদের যদি আছে তোমাদের কাছে লিখে আমি যা পড়েছি। লোকালাইজেশন ইকোনমিক্স বলতে আমি কি বুঝিয়েছিলাম এবং আরবানাইজেশন ইকোনমিক্স বলতে কি বুঝিয়েছিলাম? হ্যাঁ, লোকালাইজেশন ইকোনমিক্স মনে হয় আমার যতটুকু আমি বলেছিলাম যে দেয়ার আর মেনি ফার্মস ইন দ্য সেম ইন্ডাস্ট্রি লোকেট নিয়ার ওয়ান আনাদার। বুঝতে পেরেছো? মনে হয় এরকম ছিল, তোমাদের কাছে নোট নাই? স্যার আমার মনে হয় এই জিনিসটা স্যার স্কিপ হয়ে গেছে বা কোনো কারণে মিস হয়ে গেছে। আচ্ছা, তাহলে তোমরা একটু লিখো, আমি যদি বলি তোমরা সবাই নোট ডাউন করে নাও। লোকালাইজেশন ইকোনমিক্স এর ভিতরে তোমরা এরকম বলবা ইকোনমিক্স অফ স্কেল, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ইকোনমিক্স অফ স্কেল, রাইট? যেহেতু আমরা বলেছি টু টাইপস অফ অ্যাগ্লোমারেশন ইকোনমিক্স, সো অ্যাগ্লোমারেশন ইকোনমিক্স ক্যান বি ডিভাইডেড ইনটু টু, ওয়ান ইজ লোকালাইজেশন ইকোনমিক্স, অ্যানাদার ওয়ান ইজ আরবানাইজেশন ইকোনমিক্স। So localization economies is a economies of scale that arise from have many farms in the same industry located near one another. এরকম লিখো, have many farms in the same industry located near one another. Localization economies decrease the cost of production for every farm in a specific industry. এখন ফার্ম আর ইন্ডাস্ট্রি okay. Localization economies decrease the cost of production for every farm in a specific industry. আচ্ছা, ফার্ম এন্ড ইন্ডাস্ট্রি বলতে কি তোমরা কি বোঝো বলো তো? ফার্ম এটা না বুঝলে তো আবার এখানে ক্লিয়ার হবে না। হোয়াট ডু ইউ মিন বাই ফার্ম? FIRM, ফার্ম। এন্ড হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডাস্ট্রি? INDUSTRY. Both are not the same thing.
বুঝতে পেরেছো? In a same industry we may have a various farm. স্যার ফার্মে হচ্ছে মেইনলি হচ্ছে প্রোডাকশনটা হয় আর ওইটা হচ্ছে প্রসেস করা হয় ইন্ডাস্ট্রি। না 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 না, কে বলছে? স্যার মানে একটা ইন্ডাস্ট্রির মধ্যে ফার্ম থাকে অনেক। হ্যাঁ, ফার্ম মানে গ্রুপিং ইউনিট। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে অনেকগুলো ফার্ম মিলে একটা ইন্ডাস্ট্রি টোটালি ইয়ে করে। বুঝতে পেরেছো? তুমি ওই যে উৎপাদন চিন্তা করলে কিন্তু হবে না। জাস্ট গিভ সার্চ এনসাইক্লোপিডিয়া, উইকিপিডিয়া, what do you mean by farm? You'll get the idea. So that is what in the same industry we have different farms, and cost decreases due to the production of every farm in a specific industry, in a single industry. Definitely that should be a specific industry. Okay, that is what localization economy is. And whereas urbanization economy is that arise from having many people located together. Urbanization economy is, it is not concerned with the farm and industry. It is somewhat gathering people in a certain place. So that is what urbanization economy is. এই কথা বুঝতে পেরেছো? যখন আমাকে কেউ জিজ্ঞেস করেছিল স্যার তাহলে লোকালাইজেশন আর আরবানাইজেশন বলতে কি আমি একই বুঝবো, এটা যখন আমি তোমাদেরকে অ্যান্সারটা দিয়েছিলাম যে হ্যাঁ তুমি একই ভাববা, সেটা আমি কোন সেন্সে দিয়েছিলাম? কনসিডারিং লেভেল অফ অবজারভেশনের কথা বলতে যে আমি বলেছিলাম হ্যাঁ এটা এরকম হতে পারে। কিন্তু যখন তুমি টু টাইপস অফ অ্যাগ্লোমারেশন ইকোনমিকে কথা বলবা, অ্যাগ্লোমারেশন ইকোনমিকে যখন দুইটা ভাগে ভাগ করার চেষ্টা করবা, তখন কিন্তু এই দুইটাকে একই সেন্সে চিন্তা করলে হবে না। তখন লোকালাইজেশন ইকোনমিক্সকে আমরা চিন্তা করব যে মেনি ফার্মস ইন দ্য সেম ইন্ডাস্ট্রি লোকেট নিয়ার ওয়ান অ্যানাদার, that is localization economies. Whereas due to that one, means due to the location of many farms in the same industry, economic decrease the cost of production for every farm in a single specific industry. That is what localization economy. Whereas urbanization economy boleche economies of scale that arise from having many people located together. যদি অনেক পিপল এক জায়গায় কি হচ্ছে লোকেট করে, তাহলে সেখানে কি হচ্ছে সেখানেও আমরা ইকোনমিক্স অফ স্কেল পাবো। একসাথে থাকতে গেলে তুমি দেখো, তোমরা আজকাল আমাদের যে ফ্যামিলি গুলো চিন্তা করো সেগুলো হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। হয়তো দেখা যাচ্ছে কি পিতা মাতা একটা সন্তান নিয়ে একটা ফ্যামিলি চলেছে, এটা একটা। আবার আগের তোমরা চিন্তা করো, তোমরা যখন তোমার চাচাদের কথা চিন্তা করো বা তোমার দাদাদের কথা চিন্তা করো, তারা দেখা যায় জয়েন্ট ফ্যামিলি ছিল, একসাথে অনেকগুলা ফ্যামিলি ছিল, তাই না? একসাথে অনেকগুলা ফ্যামিলি থাকতো, তারপরে ওইখানে একই হাড়িতে রান্না হতো, একই হাড়িতে খাওয়া দাওয়া করতো, সে করতো। ইকোনমিক স্কেলের কথা যদি চিন্তা করো, এখন যে নিউক্লিয়ার স্কেল, নিউক্লিয়ার ফ্যামিলি আর ওই জয়েন্ট ফ্যামিলির কথা চিন্তা করো, তাহলে বলতো কোথায় খরচ বেশি হয়? নিউক্লিয়ার ফ্যামিলিতে খরচ বেশি হয় না জয়েন্ট ফ্যামিলিতে খরচ বেশি হয়? নিউক্লিয়ার অনেক বেশি হয়ে যায়, তাই না? দেখো এরকম আমাদের অনেক কিছু অপচয় হয়ে যায় নিউক্লিয়ার ফ্যামিলিতে, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে কি হচ্ছে অপচয়ের কোনো প্রশ্নই নাই, সবগুলাই একদম অপটিমাম ইউটিলাইজেশন হতো, তাই না? তুমি সকালে রান্না করেছো, রান্না হয়েছে, খাওয়ার পরে আর খাওয়ার লোক নাই, কি করে দিচ্ছে? ফেলে দিচ্ছে। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু এটা না, খাবার কোনোটাই ইয়া হতো না, অপব্যয় হতো না, কোনোটাই, সবটাই কাজে লাগতো। তো ইকোনমির ক্ষেত্রে, আরবানাইজেশন ইকোনমির ক্ষেত্রে বলেছে যে এইখানে যে এই যে আমাদের রিডাকশন ইন অ্যাভারেজ কস্ট অফ প্রোডাকশন, হ্যাঁ, সেটা হয় কিসের জন্য? আরবান ইকোনমিজে, সিন্স পিপল আর লিভিং কি মোর ইন আরবান ইকোনমি আর ইন আরবান এরিয়া। তো সেটাকে বলা হচ্ছে আরবানাইজেশন ইকোনমিক্স। মিনস অ্যাগ্লোমারেশন ইকোনমিক্সকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে লোকালাইজেশন ইকোনমিক্স, দ্যাট ইজ মেনি ফার্ম ইন দ্য সেম ইন্ডাস্ট্রি লোকেট নিয়ার ওয়ান অ্যানাদার, দ্যাট ইজ লোকালাইজেশন ইকোনমিক্স। ওয়ারএজ আরবান ইকোনমিক্স বলেছে কি যে হ্যাভিং মেনি পিপল লোকেটেড টুগেদার রিগার্ডলেস অফ দ্য ইন্ডাস্ট্রি ইন হুইচ দে ওয়ার্ক। হ্যাঁ, ইন্ডাস্ট্রি এখানে কোনো ম্যাটার না, কথা হচ্ছে অনেকগুলো পিপল এক জায়গায় লোকেট করেছে। হয়তো কেউ মানে এই কি হচ্ছে লেদার ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কেউ হয়তো তোমার কি আদার্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে, দ্যাট ডাজ নট মেক এনি সেন্স ফর আরবানাইজেশন ইকোনমি, বাট থিং ইজ দ্যাট দে আর locating together in a single in a particular area. So that is what urbanization economy is. কথা বুঝতে পেরেছো? লোকালাইজেশন ইকোনমি যখন আমি বলেছি I am considering many farms in the same industry located near one another, whereas in urbanization economies we are considering many people located together. Urbanization economies decrease the cost of production for every farm that locates in a particular city regardless of okay, that does not need to explain more. The main thing is that while classifying or while dividing
Agglomeration economies into two portion. One is localization economies and urbanization economies. Localization economies consider many firms in the same industry. Due to that, we have a reduction of average cost. And in urbanization economies, we have many people located together. Due to that one, we have reduction in average cost. এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। হুম, জি স্যার, ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আবির নাকি প্রশ্ন করেছিল? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তারপরে ফারজানা না ফারজানা জি, হ্যাঁ, তুমি কি কোনো সমস্যা হচ্ছে কিনা বলো তো এখন? জি না স্যার। মানে লোকালাইজেশন ইকোনমিতে হচ্ছে একটা ইন্ডাস্ট্রির মধ্যে অনেকগুলো ফার্ম কি করে অ্যাগ্লোমারেট হয়, ঠিক আছে? আর আরবানাইজেশন ইকোনমিজের ক্ষেত্রে আমরা বলেছি অনেকগুলো লোক অ্যাগ্লোমারেট হয়, মানে কনসেন্ট্রেট হয়। এটা হচ্ছে ব্যাপার। উই আর কনসিডারিং পিপল ইন আরবানাইজেশন ইকোনমিজ, হোয়ার এজ উই আর কনসিডারিং মেনি ফার্মস ইন কি এ পার্টিকুলার ইন্ডাস্ট্রি ইন লোকালাইজেশন ইকোনমিজ। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, শেষ। তারপরে কার কি প্রশ্ন ছিল বলো? স্পেশাল ইন্টারেকশন নিয়ে একটা কোশ্চেন ছিল, যে স্পেশাল ইন্টারেকশনটা কিভাবে এক লোকেশন থেকে আরেক লোকেশনের ডাইনামিক ফ্লো প্রসেস। হ্যাঁ, এটাই তো স্পেশাল ইন্টারেকশন মানে দেয়ার, মানে আমরা বলি ইন্টারেকশন মানে বোথ সাইডস আর রেসপন্ডিং টুগেদার। মিথস্ক্রিয়া বাংলা যদি বলে, হ্যাঁ, যে ইউ থিঙ্ক আই এম হোয়াটস কল্ড ডেলিভারিং লেকচার রাইট নাও টু ইউ থ্রু অনলাইন, কি বলে এটাকে, জুম by using Zoom, right? Zoom link and all. So I am delivering lecture and you students are trying to grasp what I am delivering. That is actually one thing is going on. So if the thing is like that, simply I am delivering you the lecture and you people are grasping that one, but you are not putting any question to me. That means you are not, what's called interacting with me. That is called interaction. Means আমি যদি কোনো কিছু ডেলিভারি করি, তাহলে তুমি যদি সেটা রিসিভ করো, তাহলে তোমাকে আমার সাথে ইন্টারেক্ট করতে হবে by helping me, explaining little more, or by providing me some other idea relevant to that one. So interaction is somewhat like this, মানে দুইটা পক্ষই কি করবে, রিঅ্যাক্ট করবে, ও কিছু বলবে সেটা। তো তুমি যেটা বলেছো যে স্পেশাল ইন্টারাকশন মডেলে spatial interaction model means there is interaction between space. So definitely that is dynamic process and interaction must be over there. Okay, আমি জানি না আমি কি তুমি কি জানতে চাইছো, আমি কতটুকু বোঝাতে পেরেছি। স্যার এটার মধ্যে একটা মানে একটু সাবপার্ট ছিল যে স্পেশাল প্রাইসিং পলিসি, এই জিনিসটা একটু পলিসি অত কিছু দরকার নাই, ওটারও আমি এক্সপ্লেনেশনে যাব না। পলিসি কি আছে না আছে এটা তোমরা একটু দেখে নিও। পলিসি নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে আইডিয়া গুলো বুঝিয়ে দিতে চাচ্ছি, শেয়ারিং করতে চাচ্ছি, সেটাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট, এটা কে বলছিলা? এখন কে প্রশ্ন করলা? আমি তার নামটা তো জানবো। আমি তিশা বলছিলাম। তিশা দাঁড়াও, তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না কেন? তোমাদেরকে তো আমি ভুলে যাব। তোমরা তো আমাকে ভুলার সুযোগ নাই টিচারদের, কারণ তোমরা সবাই টিচারদেরকে দেখতে পাও। কিন্তু এতগুলো স্টুডেন্ট নিয়ে আমি ডেলিভারি করি, এতগুলো স্টুডেন্ট, তোমাদের ছবিগুলো যদি এখানে না আসে তাহলে আমরা তোমাদের ছবি দেওয়া আজকে মনে হয় কোনো কারণে আজকে স্যার জুমের কোনো সমস্যা হচ্ছে, এই জন্য স্যার আমাদের সবার ছবি দেওয়া আছে স্যার, আমরাও দেখতে পাচ্ছি না যে আমাদের ছবি আসতেছে, মানে আমাদের আমরাও নাকি তোমাদের এত সুন্দর সুন্দর ছবির সামনে আমার ছবিটা ভালো দেখাবে না, সেই শ্রদ্ধায় তোমরা দেখাতে যাচ্ছ না? সেটা না স্যার, সবারই ছবি দেওয়া আছে স্যার জুমে, আমরাও স্যার দেখতে পাচ্ছি না, মানে আজকে ছবি আসছে না কেন কারণে। জি স্যার, আমি কিছু কিছু দেখতে পাচ্ছি, যেরকম মিনহাজ উদ্দিনকে দেখতে পাচ্ছি, সুন্দর একটা পাঞ্জাবি পরেছে। তারপরে এটা কি জান্নাতুল ফেরদৌসকে দেখতে পাচ্ছি, গালে হাত দিয়ে আছে। তারপরে রাইসা তাবাসসুমকে দেখতে পাচ্ছি, ও গগলস পরে আছে, চোখগুলা বোঝা যাচ্ছে না, স্কার্ফ পরে আছে। এই কয়েকটা তিনজনকে আমি দেখতে পাচ্ছি। বাকি হ্যাঁ আরো তো আছে, অনেকেই আছে। যে একটা বেবির ছবি দিয়েছে, নিশাত তাসনিম সুমাইয়া, এটা কার? এটা কি তার নিজের ছবি কিনা ছোট বয়সের? জি স্যার। ওকে, তারপরে আল মামুন টি শার্ট পরে ছবি দিয়েছে। তারপরে কত সুন্দর সুন্দর ছবি তো আছে এখানে। এইবার দেখা যাচ্ছে উম্মে হাবিবা ইকরা
ইকরাম মনে হয় ঘাসের উপর বসে আছে, এটা কি গ্রামের বাড়ি কিনা আমি জানি না। তো এরকম তো অনেকেই ছবি আছে, কিন্তু সবারটা দেখা যাচ্ছে না। ওকে, যাই হোক, অসুবিধা নাই। ওকে, এখানে কে যেন আবার একটা সুন্দর কথা লিখেছে, এটাকে রিফাত বিন হোসেন, ওর এখানে আছে বাট দেই প্ল্যান অ্যান্ড আল্লাহ প্ল্যানস অ্যান্ড আল্লাহ ইজ দ্য বেস্ট অফ প্ল্যানার্স। চমৎকার কথা লিখেছে। ওকে, তো এরকম আছে। আবার আরেকজনে দেখলাম এটা কি ফুল, গোলাপ ফুল কিনা। গোলাপ ফুল তো এরকম হয় না। এটা কি ইশরাত জাহান? ইশরাত জাহান আছো? জি স্যার। এই ক্যাপশন কি, এটা কি ফুল? স্যার ফুলটার নাম তো ঠিক জানি না। এটা হ্যাঁ? কসমস খুব সম্ভবত। হ্যাঁ দেখি, আল্লাহ, এটা বড় হলে না, কসমস এরকম হয় না তো, কসমস তো এরকম হয় না। ছবিটা বড় করলে দেখলে হয়তো বোঝা যেত। কসমস তো এরকম না। হ্যাঁ, কসমসের মতো মনে হচ্ছে, ছবিটা বড় হলে হয়তো বোঝা যেত। ওকে, ঠিক আছে। তো তারপরে বলো, তারপরে কি তোমাদের আর কি কি, আর কি প্রশ্ন আছে? প্রশ্ন বলতে থাকো। এই শুনছো আমার কথা, নাকি কথা বন্ধ হয়ে গেল এখন? না স্যার, শুনতে পাচ্ছি। বলো এখন, কি প্রশ্ন জিজ্ঞেস করো। প্রশ্ন জিজ্ঞেস করো না, নাকি প্রশ্ন নাই? স্যার আমরা কয়েকজন ওই সমস্যার কারণে ওই সময় আপনি যে সময় অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন আমরা অ্যাসাইনমেন্ট দিতে পারি নাই। তো আমরা কি করব আসলে? অ্যাসাইনমেন্ট দিতে পারো নাই কেন? অ্যাসাইনমেন্ট তো অনেক সময় দিয়েছিলাম, অনেক সময় দিয়েছিলাম। দিতে না পারলে নাই, দিতে না পারলে অ্যাসাইনমেন্টের মার্কস 0। বলো তোমাদের কি কি সমস্যা ছিল? কয়েকজনের সমস্যা তো একসাথেই কোনো সমস্যা হয় নাই, কিন্তু জমা না দিতে পেরে কয়েকজন এখন একসাথে হয়েছো, এখন একটা লজিক দাঁড় করানোর চেষ্টা করছো। এই ধরনের এক্সকিউজ কোনো কাজে আসবে না। না স্যার, আসলে ওইরকম না, মানে ওই এমনি প্যান্ডেমিকের মধ্যে তো খুব সমস্যা। তো প্যান্ডেমিকের মধ্যে তো আমরা সবাই প্যান্ডেমিকের মধ্যে ছিলাম। তোমার 10 জনের ভিতরে যদি 9 জন জমা দিতে পারে, 9%, কি বলে 90% যদি জমা দিতে পারে, 90% কি 98% জমা দিতে পারে, 2% জমা দিতে পারবে না কেন? বলো, তোমরা কতজন জমা দাও নেই, টোটাল স্টুডেন্টের পার্সেন্টেজ করো, তাহলে তো বের হয়ে যাবে তোমাদের পার্সেন্টেজ কত। ওকে, এটা নিয়ে কোনো কথা নাই। নেক্সট বলো, কি কি আছে? সব রেকর্ড কিন্তু আমার কাছে আছে, মনে করো না যে আমার কাছে রেকর্ড নেই, সব রেকর্ড আমাদের কাছে আছে, আমার কাছে আছে। তোমরা কে কে অ্যাসাইনমেন্ট দিয়েছো, কে কি কোন কোন ক্লাসে অ্যাটেন্ড করেছো। ওকে, নেক্সট বলো। কোনো প্রশ্ন প্রশ্ন নাই? হ্যাঁ, না স্যার, আর মেবি স্যার আমার মনে হয় প্রশ্ন নাই স্যার। আর মনে হয় স্যার প্রশ্ন নাই স্যার, আমাদের 12টায় আবার একটা ক্লাস আছে স্যার। 12টায় তুমি কোত্থেকে উদা হয়েছো এতক্ষণ? স্যার আমার নেটওয়ার্ক, স্যার কারেন্ট ছিল না সকাল থেকে। তো এরকমই হয়। ওই যে গল্প বলছিলাম না, ওই ছাত্র বরিশাল থাকে, ওই লঞ্চে করে বাড়িতে যায়, তাই ভাইবা বোর্ডে জিজ্ঞেস করছে, কিছুই পারে না। তারপর জিজ্ঞেস করছে যে তুমি যে বরিশাল লঞ্চে যাওয়া আসা করো, লঞ্চে যেতে কি দেখো? বলে স্যার আমি তো তখন ঘুমায় পড়ি। লঞ্চে উঠে এসে ঘুমায় পড়ে। কথা বুঝতে পারছো? এখন তোমার অবস্থা হয়ে গেছে এখন এরকম। ওকে, তো তোমাদেরকে তাহলে তোমরা যা প্রশ্ন জিজ্ঞেস করেছো তার মধ্যে থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি তোমাদেরকে কিছু একটা বলার চেষ্টা করি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। শুনবা নাকি শুনবা না? জি স্যার, শুনবো জি অবশ্যই। স্যার শুনবো স্যার, ওকে, শুনবা তাহলে। অবশ্যই শুনবো স্যার। ওকে, তাহলে এখন তোমাদের কথা হচ্ছে যে ইউ উইল গেট 90 মিনিটস ফর ইউর examinations in third year, and that will be placed, or the venue will be in কার্জন হল এক্সামিনেশন হল। ঠিক আছে, তোমাদের পরীক্ষাগুলো কার্জন হলে, পরীক্ষার হলে সংগঠিত হবে। and you will get 90 minutes to answer 4 questions out of 6। এটা হচ্ছে এই পর্যন্ত যদি সব ঠিক থাকে তাহলে এটাই তোমাদের জন্য নির্ধারিত আছে। and you have to take preparations accordingly and so far I can recall, I have delivered lecture on urbanization economies, বা কি হচ্ছে, এখানে ইকোনমিক্স অফ স্কেল পড়িয়েছি, যেটা কিছুক্ষণ আলোচনা করলাম।
এগুলো একটু ভালো মতো করে দেখবা, এবং স্পেশাল অ্যারেঞ্জমেন্ট পারফর্মড ইন সিটিজ, হ্যাঁ, দ্য ইকোনমিক ফাংশনস, এটা কিন্তু তোমাদেরকে আমি পড়িয়েছি। ইকোনমিক ফাংশনস পারফর্মড ইন সিটিজ টু দ্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, এইটাখানে আমরা বিভিন্ন মডেল সম্পর্কে আমরা জেনেছি। কি কি জেনেছি খেয়াল আছে তোমাদের? হ্যাঁ, কি কি বলতো? কনসেন্ট্রিক জোন মডেল, তারপরে মাল্টিপল নিউক্লিয়াই মডেল, তারপর আর কি মডেল বলে, বার্জেস মডেল, তাই না? নাকি কি তিনটা মডেল সম্পর্কে পড়েছিলাম? কি কি পড়েছিলাম? এখন এখন তিনটাই সব স্যার। বলে জি কি স্যার। কি বলো, মডেল গুলো কি কি স্যার বলো? কনসেন্ট্রিক জোন কনসেন্ট্রিক মডেল, জোন মডেল, হ্যাঁ, সেক্টর মডেল আর সেক্টর মাল্টিপল মডেল, নিউক্লিয় মডেল। মডেল। তাহলে আমি এখানে বার্জেস মডেল যেটা বলেছি, দ্যাট ইজ নাথিং, দ্যাট ইজ কনসেন্ট্রিক জোন মডেল অনলি। সো কনসেন্ট্রিক জোন মডেল, মাল্টিপল নিউক্লিয়ার মডেল এন্ড সেক্টর মডেল, so these are the three models we have discussed as economic functions performed in cities to their spatial arrangement. তাহলে যে ভালো মতো করে তোমরা দেখবা। তারপরে হোটেলিং লোকেশন মডেল সম্পর্কে তোমাদেরকে আমি পড়িয়েছি, একটা ভিডিও দেখেছি, হ্যাঁ, এগুলো একটু ভালো মতো করে দেখার চেষ্টা করবা, যে প্রাইসিং বিহেভিয়ার অফ ফার্মস, হ্যাঁ, কিভাবে লিংক হয় বিটুইন লোকেশন, এটা তোমাদেরকে পড়িয়েছি। তারপরে এক্সপ্লেইন দ্য জিওগ্রাফিক্যাল মার্জিন অফ প্রফিটেবিলিটি, এটা তোমাদেরকে ওই যে এসএমপি মডেল সম্পর্কে তোমাদেরকে পড়েছিলাম, স্পেশাল মার্জিন অফ প্রফিটেবিলিটি মডেল given by David Smith by drawing several, এটাকে কি বলে, isodependent, right, isodependent line, হ্যাঁ, and we have fixed the market price and keeping that market price constant. If we draw a cross section of that particular isodependent line, then very easily we can find out the special margin of profitability. তোমাদের মনে আছে না আমরা কিভাবে করেছিলাম? খেয়াল আছে? জি স্যার। ওকে, এগুলো ভালো মতো করে দেখতে হবে। জিওগ্রাফিক্যাল মার্জিন অফ প্রফিটেবিলিটি মডেল প্রপোজড বাই ডেভিড স্মিথ, সেইখানে কি বলেছে এগুলা তোমরা কিন্তু ছবি সহ দিবা, যা যা পড়বা সবগুলোর কিন্তু গ্রাফ যেন প্রপারলি মডেল ঠিক মতো থাকে। এবং এই কি বলে বার্জেস মডেল, তারপরে মাল্টিপল নিউক্লিয়ার মডেল, সেক্টর মডেল, যেগুলা এগুলোর মডেল গুলা কিন্তু চিত্র সহকারে তোমরা উপস্থাপন করার চেষ্টা করবা। তারপরে তোমাদেরকে পড়িয়েছিলাম কি ওই নিউ ইনিশিয়েটিভের কথা বলেছিলাম, তাই না? নিউ ইনিশিয়েটিভ বলেছিলাম দ্য ওয়ার্ল্ড ইকোনমি হ্যাজ এ পিকুলিয়ার জিওগ্রাফিক ওরিয়েন্টেশন, দ্যাট ইজ দ্য নর্থ এন্ড দ্য সাউথ পড়েছিলাম, তাই না? এটি কিন্তু ভালো মতো করে দেখতে হবে, হ্যাঁ, যে ব্র্যান্ডেড কিভাবে ওয়ার্ল্ড ইকোনমিকে যে তার যে জিওগ্রাফিক ওরিয়েন্টেশন সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছে, হ্যাঁ, এগুলো তোমাদেরকে কিন্তু পড়িয়েছিলাম। তোমরা মানচিত্র এঁকে, ব্র্যান্ডেড লাইন এঁকে এগুলাকে ব্যাখ্যা করার চেষ্টা করবা। তারপরে ডেভেলপমেন্ট মডেল তোমাদেরকে পড়িয়েছিলাম, যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট গিভেন বাই রস্তো যে ডেভেলপমেন্টের 5টা স্টেজের কথা বলেছিল, হ্যাঁ, এগুলো তোমাদেরকে পড়েছিলাম, যে ট্র্যাডিশনাল সোসাইটি থেকে শুরু করে কিভাবে হাই মাস কনজাম্পশনে রিচ করে, তাই না? এগুলা দেখার চেষ্টা করবা এবং এক্সাম্পল নিয়ে আসার চেষ্টা করবা, যে পৃথিবীর কোন দেশ কখন কোন স্টেজে ছিল, অ্যান্ড বাংলাদেশের কন্ডিশন এখন কোথায় আমরা আছি, আমরা কি ওয়েদার ইন টেক অফ স্টেজ or whether in high mass consumption, whether we are in traditional society। এইভাবে করে রাষ্ট্রর যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট গুলা করেছিলাম, এগুলা দেখবে সুন্দর মতো করে। তারপরে গ্লোবাল শিফট আমরা দেখেছিলাম ইন ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন, তাই না? ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, দেখছি যে এটা আসলে শিফট হয়েছে, যদিও mainly concentrated in European and developed countries. Even then the tail of manufacturing production is very large indeed। এটা আমরা দেখেছি যে লেসটা অনেক বড়, যদিও কনসেন্ট্রেশন আছে। তো গ্লোবাল শিফট কি হয়েছে এটা কিন্তু চিত্র আছে তোমাদেরকে, ওই যে গ্লোবাল শিফট একটা বই আছে, বইটা আমি তোমাদেরকে দিয়েছিলাম কিনা আমি জানি না। ওইটা দেখবা ভালো করে, যে গ্লোবাল শিফট চ্যাপ্টার দিয়েছিলাম, হ্যাঁ, ওগুলো একটু ভালো করে দেখবা। গ্লোবাল শিফট, হ্যাঁ, ইন ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন ম্যাপ দিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে, এগুলো তোমাদেরকে পড়েছিলাম। তারপর আর কি কি পড়েছিলাম? উলম্যান, ওই যে উলম্যানস ইন্টারাকশন মডেল পড়েছিলাম, এগুলা দেখবা। আর কি পড়েছিলাম? এসডিজি এমডিজি। এসডিজি এমডিজি এটা ভালো করে দেখবা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল গুলা, টার্গেট গুলা কয়টা ছিল, মেইন গোল গুলা কি আছে, হ্যাঁ, আর এমডিজির সাথে এসডিজির কি
পার্থক্য আছে, হ্যাঁ, এগুলো একটু চিন্তা করবো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতেই আমরা কি বুঝি এগুলো একটু ভালো মতো করে দেখার চেষ্টা করবো। দ্যাটস অল। আমার তো মনে হয় সিন্স দিস ইজ এ 2 credit hour কোর্স, আওয়ার সিলেবাস ইজ ভেরি লিমিটেড, তো এগুলো তোমার দেখলেই হবে, আমি যা পড়েছি তার মধ্যে থেকে দেখলেই হবে। হ্যাঁ, কিন্তু ইউ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড while you know writing something regarding question answer. You should be very careful what you are actually going to write. That should be to the point and relevant graph, maps, explanation is needed to score a good marks. স্যার ইকোনমিক বেস মডেলটা স্যার একটু ওটা ইকোনমিক বেস মডেল, হ্যাঁ, ইকোনমিক বেস মডেল তোমাদেরকে আমি পড়িয়েছিলাম। আমরা বলেছিলাম যে ইফ উই ওয়ান্ট টু সি দ্য শর্ট রান চেঞ্জ অফ অ্যান ইকোনমি, একটা অর্থনৈতিক যদি স্বল্পমেয়াদী পরিবর্তন ব্যাখ্যা করতে চাই, তাহলে দ্যাট ইজ এ মডেল দ্যাট হেল্পস আস লাইক এনিথিং, that is economic based model. So what economic based model says? Economic based model says us that the whole economy, the activity of an economy can be divided into two. One is basic activity, another one is non-basic activity. So কি কথা বুঝতে পেরেছো? মানে কোনো একটা অর্থনীতির যদি আমরা স্বল্পমেয়াদী পরিবর্তন জানতে চাই কি হবে, সেটার ধারণা ইকোনমিক বেস মডেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইকোনমিক বেস মডেলে একটা অর্থনীতির যে কর্মকাণ্ডগুলো আছে সেটাকে দুইটা ভাগে ভাগ করেছে। একটাকে বলা হয় বেসিক অ্যাক্টিভিটি, একটা বলে নন বেসিক অ্যাক্টিভিটি। বেসিক অ্যাক্টিভিটি বলা হয় ওই ধরনের অ্যাক্টিভিটি গুলাকে, ইকোনমিক অ্যাক্টিভিটি গুলা যেগুলো হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস, মানে হুইচ ইজ ডিমান্ডেড ইন দ্য আউটসাইড অফ দ্য রিজন or outside of the country, and non-basic activities that is only demanded in the within the country, that is not going to export to the other countries. Okay, that is what basic and non-basic activity as per economic base theory. And considering these two types of economic activity, very easily we can predict the changes which may take place in near future or in a very short span of time. সেটা কিভাবে করে, সেটাকে বলা হচ্ছে by implying multiplier. Multiplier means that is a economic based multiplier. Economic based multipliers means number of people or number of employment in basic and non-basic activity divided by number of employment in basic activity. মানে টোটাল এমপ্লয়মেন্টকে বেসিক এমপ্লয়মেন্ট দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাই হচ্ছে ইকোনমিক বেস মাল্টিপ্লায়ার। এইটা হচ্ছে দিয়ে আমরা গেস করতে পারি যে হোয়াট চেঞ্জেস মে টেক প্লেস ইন নেক্সট উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম। এইটা মাল্টিপ্লায়ারটাকে বলা হচ্ছে অনেকটা পপুলেশন গ্রোথ রেট, তোমরা বোঝো না, গ্রোথ রেট প্রবৃদ্ধির হার তো বোঝো। মাল্টিপ্লায়ার ইজ সামওয়াট লাইক দ্যাট। ইফ ইউ নো দ্য পপুলেশন গ্রোথ রেট, then very easily we can predict the future population. যদি বলি বাংলাদেশের গ্রোথ রেট এখন 1.2%, তাহলে বাংলাদেশের বর্তমানে যদি 15 কোটি লোক হয়, তাহলে আগামী 5 বছর পরে বা 10 বছর পরে যদি আমরা চিন্তা করি অ্যানুয়াল গ্রোথ রেট ধরে চিন্তা করি, তাহলে 10 বছর পরে জনসংখ্যা কত হবে সেটা আমরা বুঝতে পারবো না? এই বুঝতে পারবো? জি স্যার। মনে করো তোমার ইউ হ্যাভ ক্যাপিটাল 1 লাখ টাকা। So if you get 2% interest on your capital per month, then what total amount you will make after 5 years, that can be calculate করা যাবে? জি স্যার। করা যাবে না? জি স্যার যাবে। তুমি তো বলছো 100 টাকা 2 টাকা করে পাবা, এরকম 1 লাখ টাকা থাকলে 1 লাখ টাকা কত টাকা হয়, এরকম করে তুমি নেক্সট কত পাবা। আবার বাংলাদেশের গ্রোথ রেট যদি 1.2% হয়, তাহলে বর্তমানে যদি 15 কোটি লোক হয়, তাহলে 1 বছর পরে জনসংখ্যা কত হবে বের করতে পারবো না? জি স্যার। পপুলেশন প্রজেকশন করে বের করেন। Definitely, that is what population projection. So economic sorry, কি জানি বললাম, কি নিয়ে আলোচনা করছিলাম বলো তো? বেস মাল্টিপ্লায়ার। না না না, প্রশ্নটা তোমরা কি করছিলে আমাকে? ইকোনমিক বেস মডেল নিয়ে কথা। ইকোনমিক বেস মডেল, ওকে। সো ইকোনমিক বেস মডেল is applying to know the short run change of an economy. So how we can know the short run change of an economy?
by applying, economic base multiplier. So economic base multiplier is what? Economic base multiplier is equal to total employment in basic and non-basic activity divided by total employment in basic activity. এখানে কিন্তু এমপ্লয়মেন্ট, কিন্তু এখানে কিন্তু অন্য কোনো না, আউটপুট না, কিন্তু টার্নওভার না, এখানে হচ্ছে জনসংখ্যার কথা বলা হয়েছে যে বেসিক অ্যাক্টিভিটি এবং নন বেসিক অ্যাক্টিভিটিতে কতজন এমপ্লয়ি আছে, জনসংখ্যা কাজ করে, এইটাকে বেসিক অ্যাক্টিভিটির এমপ্লয়মেন্ট দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে ইকোনমিক বেস মাল্টিপ্লায়ার। সো ইফ ইউ হ্যাভ ইকোনমিক বেস মাল্টিপ্লায়ার, then very easily you can guess if there is any changes take place in basic activity, then what changes will take place in non-basic activity and what changes will take place for the total population of the economy. কারণ কোন একটা দেশের যখন এই বেসিক অ্যাক্টিভিটি আর নন বেসিক অ্যাক্টিভিটি থাকে, ওরা কিন্তু কি করে, পার্টিকুলার পপুলেশনকে সাপোর্ট দেয়। মনে করো তুমি তোমার ফ্যামিলিতে তোমরা 5 জন আছো, 5 জন কি বাপ মা আর 2 ভাই 1 বোন আছো, বা 2 বোন 1 ভাই আছো, এই নিয়ে 5 জন। এর মধ্যে শুধু তোমার ফাদার ইনকাম করে, তাহলে তোমার ফাদার হচ্ছে হি ইজ দ্য আর্নিং পারসন ইন ইউর ফ্যামিলি and remaining 4 are depending on him. Okay, if another member of your family which is the eldest son, if he or she gets job, then their earning amount will increase, no? Increase হবে না, তাদের পরিবার আয় বেড়ে যাবে না, ইনকাম বেড়ে যাবে না। বাবা একা চাকরি করে 5 জনকে 4 জনকে খাওয়ায়, তার মধ্যে কয়েক বছর পরে 10-12 বছর পরে বড় ছেলেটা লেখাপড়া করে পাস করে বের হয়, বা বড় মেয়েটা লেখাপড়া শেষ করে চাকরি পেল, তাহলে ফ্যামিলিতে ইনকাম বেড়ে গেল না? বেড়ে যাবে কিনা বলো? বেড়ে যাবে। Then what will happen? You think that is your family? Okay, hypothetically you think that is your family, so your father is earning money and he is bearing expenditure all of remaining 4 members of your family. So after 20 years the eldest daughter or son get job, and that is the very handsome money he or she is earning. So what will happen? Immediately the family will think to change their residence in a better residential area, or they will think to have a something better life what they have right now than what they have right now. তো তার সাথে তারা আরো ভালো বেটার লাইফে যাওয়ার চেষ্টা করে। So what they will do, since they have money, they are earning money, their income has been increased, so they will think, why don't we have a transport to go to office and to support other family members to their school and colleges. তোমরা একটা চিন্তা করো যে তাহলে একটা ট্রান্সপোর্ট থাকলে ভালো হয় আমাদের সবার জন্য। তুমি একটা গাড়ি কিনবা, সবাই ফ্যামিলি সবাই বলবে হ্যাঁ বেটার let us have a car that may be second hand or third hand, whatever it is. একটা কার তোমরা নিবা, নিলে কি হচ্ছে ফ্যামিলি একটু সহজ হবে, যে কলেজে যায় কলেজে যাবে, স্কুলে যায় স্কুলে যাবে, যে চাকরিতে অফিসে যায় অফিসে যাবে। ফাদারও হয়তো বয়স হয়ে গেছে, আগের মতো সে যেতে অফিসে যেতে তার অসুবিধা হয়, তাকেও সাপোর্ট দিন। So what will happen, since you are earning money, since your income level has been increased, so you are going to employ another person to ride your vehicle, তাই না? তখন তুমি তোমার গাড়িটাকে চালানোর জন্য একজন লোককে নিয়োগ দিবা না, একজন ড্রাইভারকে নিয়োগ দিবা, তাই তো? ওকে, ড্রাইভারকে নিয়োগ দিবা। ওকে, ড্রাইভারকে নিয়োগ দেওয়া, তাহলে এখন ড্রাইভার কি হচ্ছে, সে বেতন পাবে তোমার কাছ থেকে। এই ড্রাইভার তার ফ্যামিলির আরো 3 জন মেম্বারকে সে কি করবে, সাপোর্ট দিবে। তাহলে তোমার আর্নিং বাড়ার ফলে কি হচ্ছে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি বেড়ে গেছে, তুমি কিন্তু আরো বেশি লোককে সাপোর্ট দিতে পারছো। Likewise, when basic activity increased in an economy, these basic activities support some more non-basic activities along with their population. বেসিক অ্যাক্টিভিটি হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস আমরা বলেছি। তাহলে এটা যখন বেড়ে যায় তখন নন বেসিক অ্যাক্টিভিটিও বেড়ে যায় এবং জনসংখ্যাও বেড়ে যায়। এইভাবে করে একটা ইকোনমির পরিবর্তন হয়। এই পরিবর্তনটাই আসলে ইকোনমিক বেস মডেলের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি, যেখানে বলা হচ্ছে যে ইকোনমিক বেস মাল্টিপ্লায়ার ইজ ইকুয়াল টু টোটাল এমপ্লয়মেন্ট ইন অ্যাক্টিভিটিস, দ্যাট মিনস বেসিক প্লাস নন বেসিক ডিভাইডেড বাই employment in basic activities. Clear?
এইটাই বেসিক ইকোনমিক বেস মডেলে বলার চেষ্টা করা হয়েছে। এখন তোমরা যদি আরো ডিটেলস জানতে চাও তাহলে আমাকে হয়তো আবার কোর্স ম্যাটেরিয়াল বের করে তোমাদেরকে স্লাইড দিয়ে দিয়ে বোঝাতে হবে। আর এটা যদি না হয়, তোমরা যদি আগে পড়ে থাকো বা তোমাদের কাছে যদি ম্যাটেরিয়াল দেওয়া থাকে, you can put me question, you can ask me questions, so I can make you clear what actually you want to know from my end. স্যার এখান থেকে প্রশ্ন আসলে ওখান থেকে কি ম্যাথ করে দেখাইতে হবে? ইকোনমিক বেস মডেল থেকে কোশ্চেন আসলে ইকোনমিক বেস মডেল দ্যাট ইজ, এখানে তো ম্যাপ নো এ কনসার্ন। ইকোনমিক বেস মডেলের সাথে ম্যাপ কোনো কনসার্ন না বাবা। ম্যাপ না স্যার, ম্যাথ মানে অঙ্ক করে দেখাইতে হবে। ম্যাথমেটিক্স ডেফিনেটলি, হাউ এটা তো তোমাকে দেখাতেই হবে। তুমি ইকোনমিক বেস মাল্টিপ্লায়ার পেলা, এটা কিভাবে চেঞ্জ আসতেছে, শর্ট টার্ম চেঞ্জ, সেটা ম্যাথ না করলে আমরা কি করে বুঝবো? এই হাইপোথেটিক্যাল ফিগার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। তারপর তোমরা তোমাদের মাইক গুলা মিউট করে রাখো। লিখন মিউট করো। হ্যাঁ, তো এইগুলা এখন তোমাদের প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ দ্য রাইট আনসার। হ্যাঁ, আর তা না হলে আই হ্যাভ নাথিং টু ডিসকাস মোর। রিভিউ ক্লাসে আমি যতটুকু করেছি এগুলো তোমরা ভালো মতো একটু প্রিপারেশন নিতে থাকো। আর জানার জন্য সবসময় আমাকে পাবা, ফোন দিয়েও জানতে পারবা পড়ালেখা সংক্রান্ত কোনো বিষয় যদি বুঝার থাকে, যেমনটি এখন প্রশ্ন করলা অনেকে। তাহলে কি শেষ? আমি কি বোঝাতে পেরেছি তোমাদের? জি স্যার, ক্লিয়ার হয়েছে সব। থ্যাংক ইউ স্যার আজকে সময় দেওয়ার জন্য। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে দেন ওয়েল এন্ড গুড। If you want something more to know from my end, just let me know. Thank you very much. তাহলে তোমরা সবাই ভালো থাকো। Wish you all the best. হ্যাঁ, জি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।